চেন্নাইয়ের একজন গৃহিণী ডলি খান্না তার প্রাথমিক ৫ লক্ষ টাকার বিনিয়োগকে ২৫ কোটি টাকায় রূপান্তরিত করেছেন, যা তার চিত্তাকর্ষক আর্থিক বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। আজ তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকায় পৌঁছেছে, যদিও কোভিড-১৯-এর আগে তা ১.০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সম্পদের সম্ভাবনাকে প্রতিফলিত করে। তার সাফল্যের পেছনের চালিকাশক্তি হলেন তার স্বামী রাজীব খান্না, যিনি ১৯৯৬ সাল থেকে তার বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করছেন। রাজীব খান্না পাঞ্জাবের একটি বিচার বিভাগীয় পরিবারের সন্তান এবং দিল্লিতে তার শিক্ষাজীবন সম্পন্ন করেন। গড পারফরম্যান্স সত্ত্বেও তিনি ১৯৮৬ সালে আইআইটি মাদ্রাজে তার শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিয়ে যান। স্নাতক ডিগ্রি অর্জনের পর রাজীব ৬ মাস চাকরি খুঁজে পেতে লড়াই করেন, সেই সময় তিনি জার্মান ভাষা শিখেছিলেন। অবশেষে তিনি জগৎজিৎ নামে একটি মদ কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আসেন, যেখানে তিনি ১১ মাস কাজ করার পর ব্যবসায়িক জগতে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি অর্জন করেন। এরপর তিনি ৮ বছর ধরে ঝাড়খণ্ডের আরেকটি কোম্পানিতে কাজ করেন এবং ১৯৯০ সালে কোয়ালিটি ওয়াল নামে তার নিজস্ব আইসক্রিম ব্যবসা শুরু করেন, যা তার স্ত্রীর পারিবারিক ব্যবসা দ্বারা অনুপ্রাণিত হয়। বেঙ্গালুরুতে তার প্রাথমিক কারখানা তৈরিতে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ১৯৯৩ সালের মধ্যে তিনি একটি সফল ব্যবসা প্রতিষ্ঠা করেন। আইসক্রিম বাজারে হিন্দুস্তান ইউনিলিভারের প্রবেশের সম্ভাবনা উপলব্ধি করে তিনি ১৯৯৫ সালে তার ব্যবসা বিক্রি করে দেন এবং উল্লেখযোগ্য আর্থিক পুরস্কার অর্জন করেন। তার নতুন সম্পদ কিভাবে বিনিয়োগ করবেন তা প্রাথমিকভাবে অনিশ্চিত থাকায় রাজীব তার তহবিল স্থায়ী আমানতে স্থাপন করেন, যার ফলে ৬ থেকে ৭% রিটার্ন পান। শেয়ার বাজার সম্পর্কে তার খুব কম জ্ঞান ছিল। ১৯৯৭ সালে সত্যম কম্পিউটারে প্রথম বিনিয়োগ করার সময় স্টক ট্রেডিংয়ে তার যাত্রা শুরু হয়েছিল একটি শখের বিষয় হিসেবে, প্রতিবেশীর ছেলে ফার্মে চাকরির সাফল্যের কারণে। ডটকম বুদবুদ ফেটে যাওয়ার আগে রাজীব তার শেয়ার বিক্রি করে দেন, যার ফলে তিনি ব্যাপক ক্ষতি এড়াতে সক্ষম হন। শেয়ার বাজার থেকে বিরতি নেওয়ার পর ২০০৩ সালে ইউনিটেকের অফিসে তার পরিদর্শন দেখে মুগ্ধ হয়ে তিনি বিনিয়োগে নতুন করে আগ্রহ খুঁজে পান, যার ফলে তিনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, যা পরে ২৫ কোটি টাকায় উন্নীত হয়। কৌশলগতভাবে বিনিয়োগের সময় নির্ধারণ করে ২০০৮ সালের বাজার পতনের আগে তিনি তার শেয়ার বিক্রি করে দেন। রাজীবের বিনিয়োগ দর্শন পিটার লিঞ্চের নীতি থেকে অনুপ্রাণিত, যেখানে বলা হয়েছে যে পরিচিত পণ্য এবং কোম্পানিগুলিকে পছন্দ করলে প্রায়শই লাভজনক বিনিয়োগ হয়। তিনি কৌশলগতভাবে পরিচিত পণ্যগুলিতে বিনিয়োগ করেছিলেন, যেমন হকিন্স প্রেসার কুকার এবং ছোট থেকে মধ্য ক্যাপ কোম্পানি, যার লক্ষ্য ছিল যথেষ্ট রিটার্ন। বছরের পর বছর ধরে কম প্রোফাইল বজায় রাখা সত্ত্বেও এই দম্পতির বিনিয়োগ জনসাধারণের নজরে আসে যখন সেবে তাদের ৫০০টিরও বেশি স্টকের বিশাল পোর্টফোলিও প্রকাশ করার নির্দেশ দেয়। তাদের বিনিয়োগের মাধ্যমে রাজীব এবং ডলি খান্না প্রজন্মগত সম্পদ অর্জন করেছেন। লাফল থমাস তৃতীয় তার প্রজন্মগত সম্পদের উপর বইয়ে বর্ণিত পদ্ধতিগুলি ব্যবহার করে। এই সম্পদ কেবল বস্তুগত সম্পদের চেয়েও বেশি কিছু। এটি পরিবারের চাহিদা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা বজায় রাখার ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে। বেশিরভাগ মানুষই বংশগত সম্পদের তাৎপর্যকে অবমূল্যায়ন করার প্রবণতা পোষণ করে, প্রায়শই স্থায়ী উত্তরাধিকার গড়ে তোলার পরিবর্তে এটিকে কেবল বাস্তব বিলাসিতা দিয়ে যুক্ত করে। উচ্চ লক্ষ্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষার মধ্যে রূপান্তরকারী আর্থিক লক্ষ্য এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক এবং স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য অতিক্রম করে সম্পদের উপর একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে। আর্থিক পরিকল্পনার একটি মূল বোধগম্যতা হল আয় এবং ব্যয়ের মধ্যে স্পষ্ট পার্থক্যকে স্বীকৃতি দেওয়া। যদিও আয় সাধারণত স্থিতিশীল হারে বৃদ্ধি পায়, বাড়ি কেনা, বিবাহ, চিকিৎসা, জরুরি অবস্থা বা শিক্ষাগত খরচের মতো জরুরি পরিস্থিতিতে ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে। এই ধরনের বিভিন্ন ব্যয়ের ধরন আয় বৃদ্ধিকে ছাড়িয়ে যেতে পারে, যার ফলে পরবর্তী জীবনে আর্থিক চাপ এবং নির্ভরতা দেখা দেয়। এই ঝুঁকিগুলি হ্রাস করার জন্য প্রজন্মগত সম্পদ তৈরি করা গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষা জাল সংরক্ষণের সাথে সাথে ক্রমবর্ধমান ব্যয় পরিচালনা করতে দেয়। খান্না পরিবার কিভাবে একটি সুশৃঙ্খল বিনিয়োগ কৌশল উল্লেখযোগ্য সম্পদে পরিণত হতে পারে তার একটি প্রধান উদাহরণ হিসেবে কাজ করে।
তাদের যাত্রা দেখায় যে বাজারের গতিশীলতা বোঝা, বিনিয়োগে ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানো এবং গণনামূলক সিদ্ধান্ত নেওয়া আর্থিক সাফল্যের পথ প্রশস্ত করতে পারে এবং বংশধরদের আর্থিক ভবিষ্যতও সুরক্ষিত করতে পারে। প্রত্যাশা এবং কৌশলগত বিনিয়োগের মধ্যে সতর্কতার সাথে ভারসাম্য বজায় রেখে যে কেউ প্রজন্মান্তরে সম্পদ অর্জনের দিকে কাজ করতে পারে। ডলি এবং রাজীব খান্নার গল্প বিচক্ষণতা, দূরদর্শিতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার প্রতি অটল প্রতিশ্রুতির মধ্যে নিহিত সম্ভাবনার প্রমাণ। তাদের প্রচেষ্টা এবং বিনিয়োগ কৌশলের মাধ্যমে তারা কেবল তাদের আর্থিক স্বপ্ন পূরণ করেনি বরং তাদের সন্তান এবং নাতিনাতনীদের জন্য একটি দৃঢ় ভিত্তিও স্থাপন করেছে। সুতরাং বর্তমান এবং ভবিষ্যতের আর্থিক চাহিদা উভয়কেই অন্তর্ভুক্ত করে। সময় এবং অর্থনৈতিক ওঠানামার পরীক্ষা সহ্য করতে পারে এমন স্থায়ী সম্পদ তৈরির জন্য একটি মানসিকতা গ্রহণ করা অপরিহার্য। খান্না দম্পতি কৌশলগত বিনিয়োগ এবং প্রজন্মান্তরে সম্পদ গঠনের সারমর্মকে মূর্ত করে তোলে, অন্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাধীনতার দিকে তাদের পথ গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এই ধরনের দর্শন অনুকরণ করলে একজনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায় এবং প্রজন্মান্তরে স্থায়ী উত্তরাধিকার অর্জন করা যায়। লেখক স্টক থেকে শুরু করে প্রজন্মগত সম্পদ তৈরির 3টি ঐতিহ্যবাহী পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। একটি উল্লেখযোগ্য গল্প এই বিষয়টিকে তুলে ধরে, যেখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যার দাদা 1990 সালে এমআরএফের 20,000 শেয়ারে বিনিয়োগ করেছিলেন, যার মূল্য আকাশচুম্বীভাবে বেড়ে $1.3 বিলিয়ন পৌঁছেছিল। সেই সময়ে এমআরএফের দাম ছিল প্রায় $65,000, যা দাদুর বিনিয়োগের জন্য মোট $130 কোটি। এখন পর্যন্ত এমআরএফের দাম দ্বিগুণ হয়েছে, যা স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। আখ্যানটি ডলি এবং রাজীব খান্নার মতো সফল বিনিয়োগকারীদের তুলে ধরে, যারা সুপরিচিত স্টক পছন্দের মাধ্যমে যথেষ্ট সম্পদ অর্জন করেছেন। স্টক নির্বাচন সম্পর্কে অনিশ্চিতদের জন্য শীর্ষ বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের উপর ভিত্তি করে টনি রবিন্সের অন্তর্দৃষ্টি সূচক তহবিলে নিয়মিত সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) শুরু করার পরামর্শ দেয়, বিশেষ করে সরাসরি, যা ন্যূনতম ফি দিয়ে সর্বোত্তম রিটার্ন প্রদান করে। দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার সময় রিয়েল এস্টেট সম্পদ তৈরির জন্য একটি শক্তিশালী বাহন হিসেবে আবির্ভূত হয়। একজন দলের সদস্যের প্রত্যক্ষ বিবরণ থেকে জানা যায়, দিল্লিতে তার এক বন্ধুর পরিবারের 58টি সম্পত্তি আছে, যেগুলো মূলত ভাড়া দেওয়া হয়েছে। এই সম্পদের ফলে তার বন্ধু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন এবং তার ভাই, যার একটি পরিবার আছে, তারা কখনো কাজ না করেই তাদের বাবার আর্থিক সহায়তার উপর নির্ভর করতে পারছেন, কারণ এই সম্পত্তিগুলি থেকে লাভজনক ভাড়া আয় হয়েছে। এই বন্ধুটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে এই সম্পত্তিগুলি থেকে নগদ ভাড়া আদায়ে তার বাবাকে সাহায্য করার কথা স্মরণ করে, যা একটি নম্র জীবনযাত্রার আড়ালে লুকিয়ে থাকা পরিবারের উল্লেখযোগ্য সম্পদের চিত্র তুলে ধরে। আধুনিক যুগে রিয়েল এস্টেট বিনিয়োগ সম্পর্কে কিছু সন্দেহ থাকা সত্ত্বেও লেখক সম্পত্তি অধিগ্রহণের পক্ষে কথা বলেন, কারণ এটি ভাড়া আয় এবং সম্ভাব্য সম্পদের মূল্যায়ন প্রদান করে। অধিকন্তু, ভাড়া জীবনযাপনের দুর্বলতার বিপরীতে একটি বাড়ির মালিকানা ব্যক্তিগত স্থিতিশীলতা এবং সুরক্ষা প্রদান করে। ব্যক্তিগত অভিজ্ঞতা বাড়ির মালিকানা থেকে প্রাপ্ত সন্তুষ্টির অনুভূতিকে নিশ্চিত করে, যা রিয়েল এস্টেটকে একটি টেকসই সম্পদ নির্মাণের হাতিয়ার হিসেবে বিবেচনা করার গুরুত্বকে তুলে ধরে। উপস্থাপিত তৃতীয় পদ্ধতিটি উদ্যোক্তা প্রচেষ্টার উপর আলোকপাত করে ইঙ্গোভার কামপ্রাদের অসাধারণ জীবনকে কেস স্টাডি হিসেবে ব্যবহার করে। 1926 সালে সুইডেনে জন্মগ্রহণকারী কামপ্রাড অল্প বয়স থেকেই ব্যবসায়িক প্রতিভা প্রদর্শন করেছিলেন এবং মাত্র 5 বছর বয়সে তার প্রথম উদ্যোগ শুরু করেছিলেন। 1943 সালে 17 বছর বয়সে তিনি IKEA প্রতিষ্ঠা করেন, যা মূলত ছোট ছোট জিনিসপত্র বিক্রির ব্যবসা ছিল এবং আসবাবপত্র বাজারে আসার আগে এটি ছিল। ফ্ল্যাট প্যাক আসবাবপত্র প্রবর্তনের মাধ্যমে কামপ্রাড আসবাবপত্র বিক্রির পদ্ধতিতে বিপ্লব আনেন, পরিবহন এবং সংরক্ষণের খরচ কমিয়ে আনেন এবং পণ্যগুলিকে জনসাধারণের কাছে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলেন। তিনি সপরিষেবা দোকান তৈরি করেও উদ্ভাবন করেছিলেন। 1958 সালে গ্রাহকদের জন্য একটি স্বতন্ত্র শোরুম অভিজ্ঞতা হিসাবে প্রথম IKEA আউটলেট চালু করেছিলেন। কামপ্রাডের নেতৃত্বে IKEA 50টিরও বেশি দেশে অবস্থিত একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউসে পরিণত হয়
এবং আড়ম্বরপূর্ণ এবং সাশ্রয়ী আসবাবপত্রের জন্য স্বীকৃত। তার উদ্যোগগুলি শেষ পর্যন্ত $16 বিলিয়নেরও বেশি মূল্যের একটি ব্র্যান্ডে পরিণত হয়। 2018 সালে তার মৃত্যুর পর কাম্প্রাড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হিসেবে উত্তরাধিকার রেখে যান, যার মোট সম্পদের পরিমাণ প্রায় $58.7 বিলিয়ন। তার 3 পুত্র এখন আইকিয়া এবং এর সহযোগী সংগঠন আকেনা গ্রুপকে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবসাকে অন্তর্ভুক্ত করে। উপসংহারে, লেখক প্রজন্মগত সম্পদ তৈরির জন্য 3টি শক্তিশালী পদ্ধতির উপর জোর দিয়েছেন: স্টক, রিয়েল এস্টেট এবং উদ্যোক্তা। প্রতিটি পদ্ধতির ঐতিহাসিক তাৎপর্য এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিশীল সম্ভাবনা রয়েছে। স্টকে বিনিয়োগ, বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা সেপের মতো তথ্যবহুল কৌশলের মাধ্যমে, দীর্ঘ সময় ধরে সম্পদ সঞ্চয়ের সুযোগ করে দেয়। সমসাময়িক সমালোচনা সত্ত্বেও, রিয়েল এস্টেট প্যাসিভ আয় এবং ব্যক্তিগত স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য সম্পদ হিসেবে রয়ে গেছে। পরিশেষে, উদ্যোক্তা দেখায় যে কিভাবে উদ্ভাবনী ব্যবসায়িক অনুশীলনগুলি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য আনতে পারে, যা কাম্প্রাডের যাত্রা এবং তার তৈরি সাম্রাজ্য দ্বারা উদাহরণিত। এই কৌশলগুলিকে একত্রিত করে, ব্যক্তিরা কার্যকরভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রজন্মগত সম্পদ প্রতিষ্ঠা এবং টিকিয়ে রাখতে পারে। পিটার কাম্প্রাড বোর্ডের চেয়ারম্যান, তার কোটিপতি ভাই জোনাস এবং ম্যাথিয়াসও এতে যোগ দেন। সম্পদ প্রায়শই বৃহৎ ব্যবসা পরিচালনাকারীদের সাথে থাকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। ভারতে আম্বানি, টাটা এবং বিড়লার মতো সফল ব্যবসাগুলি প্রজন্মের সম্পদের উদাহরণ দেয়। রাজীব খান্নার গল্পটি দেখায় যে একটি ব্যবসা বিক্রি সম্ভাব্য প্রজন্মের সম্পদকে বাধাগ্রস্ত করতে পারে। সম্পদের 3টি পথ তুলে ধরা হয়েছে, 3টি পথ অনুসরণ করার জন্য সুপারিশ করা হয়েছে, প্রতিটির জন্য বিনিয়োগ প্রয়োজন বিবেচনা করে। রিয়েল এস্টেট বিকল্পের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক প্রতিশ্রুতি প্রয়োজন, যখন স্টক মার্কেটে সম্পদ সঞ্চয়ের জন্য সময় এবং ধারাবাহিক অবদান প্রয়োজন। যদিও সমস্ত পদ্ধতিতে মূলধনের প্রয়োজন হয়, একটি ব্যবসা তৈরিকে উল্লেখযোগ্য সম্পদ তৈরির সবচেয়ে কার্যকর উপায় হিসাবে উপস্থাপন করা হয়েছে। একটি ব্যবসা শুরু করার জন্য তহবিলের প্রয়োজন মনে হলেও, ন্যূনতম বিনিয়োগ দিয়ে শুরু করা সম্ভব। পরামর্শ হল যে ব্যক্তিরা এখনও অল্প আর্থিক প্রতিশ্রুতি দিয়ে সফল উদ্যোগ তৈরি করতে পারে, যেমনটি বক্তার নিজস্ব অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে। সুতরাং, রিয়েল এস্টেট এবং স্টক মার্কেটে তথ্যবহুল বিনিয়োগ কৌশলগুলির সাথে উদ্যোক্তা উদ্যোগের উপর মনোনিবেশ করা সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করতে পারে।